হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দাহিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো আমরা খুব বেশি পলিটিক্যাল নিউজ ডিসকাস করবো না, একেবারেই আমরা সরাসরি চলে যাব বিভিন্ন এডিটোরিয়ালে। অনেকগুলো গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে। অ্যান এক্সপেন্সিভ ল্যান্ড ম্যানেজমেন্ট পলিসি ইজ ওভারডিউ। ল্যান্ড ম্যানেজমেন্ট পলিসিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ল্যান্ড ইজ সেন্ট্রাল টু অল হিউম্যান অ্যাক্টিভিটি। সমস্ত ধরনের মানবিক কার্যকলাপ সেটা কিন্তু ভূমিকে কেন্দ্র করে হয়ে থাকে। ইট প্রোভাইড ইকোলজিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল সার্ভিসেস। সমস্ত ধরনের যে সার্ভিসগুলো মাটি থেকেই কিন্তু সেগুলো হয়, ইকোনমিক হোক, সোশ্যাল হোক, ইকোলজিক্যাল হোক, কালচারাল, সমস্ত কিছু। বাট দিস মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার অফ ল্যান্ড ইজ অফেন ওভারলুক ইন ল্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। কিন্তু এই যে বহু বিচিত্র চরিত্র, এটাকে ওভারলুক করা হয়, ল্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ক্ষেত্রে এটাকে ওভারলুক করে দেওয়া হয়, রেজাল্টিং ইজ এক্সেসিভ স্ট্রেস, ল্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ড্রডাউন। ফলাফল হয় কি, মাটির ওপর, ভূমির ওপর অতিরিক্ত চাপ এবং ভূমির অবনমন, পরিবেশগত অবনমন, এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। গ্লোবালি দ্য অ্যানুয়াল লসেস অফ ইকোসিস্টেম সার্ভিস ডিউ টু ল্যান্ড ডিগ্রেডেশন হ্যাজ বিন এস্টিমেটেড অ্যাজ $6 ট্রিলিয়ন। সারা বিশ্বে প্রতি বছর ল্যান্ড ডিগ্রেডেশনের জন্য যে লস হয়ে থাকে সেটা হচ্ছে $6 ট্রিলিয়নেরও বেশি $, বিশাল বড় অ্যামাউন্টের একটা লস হয়ে থাকে। দ্য ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা, ইউনাইটেড নেশনের কনভেনশন, যেটা ডিজার্টিফিকেশন কমব্যাটের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ ইউনাইটেড নেশন থেকে ল্যান্ড ম্যানেজমেন্টের জন্য একমাত্র সংস্থা যেটা কাজ করে সেটা হচ্ছে UNCCD, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন। তো এখানে এদের একটা COP হয়েছিল, কনফারেন্স অফ পার্টিস হয়েছিল নিউ দিল্লি 2019-এ, স্পেসিফিক্যালি ডিসকাস দ্য প্রবলেম অফ ল্যান্ড ডিগ্রেডেশন, experiences by different country and the need to find way of achieving the land degradation neutrality. তো এখানে কিভাবে এই ভূমি অবনমনকে রক্ষা করা যায় তার জন্য আলোচনা হয়। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, দ্যাট ইজ IPCC, স্পেশাল রিপোর্ট অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ল্যান্ড সাজেস্টেড কান্ট্রি লেভেল স্টক টেকিং অফ ল্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। তো এই IPCCর একটা রিপোর্ট ছিল, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ল্যান্ড বলে একটা রিপোর্ট ছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রিপোর্ট, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন হতে পারে, খুব গুরুত্বপূর্ণ। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ল্যান্ড, এটা IPCC থেকে প্রকাশ করা হয়ে থাকে। 2019-এর যে রিপোর্ট ছিল সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক দেশে ল্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিসের জন্য আলাদা করে নিয়মকানুন থাকা প্রয়োজন। ইট অলসো প্রপোজড সেভারাল নিয়ার অ্যান্ড লং টার্ম অ্যাকশন with the thrust on land management option that reduce competition for land with co-benefits and minimum negative impact on key ecosystem services. তো এটা প্রপোজ করে লং টার্ম বিভিন্ন অ্যাকশন নেওয়ার জন্য, দীর্ঘস্থায়ী বিভিন্ন কর্মকাণ্ড নেওয়ার জন্য, যেটা কিনা ল্যান্ড ম্যানেজমেন্টকে আরও বেশি ডেভেলপ করবে এবং বেনিফিটস হবে, অর্থাৎ মানুষ ল্যান্ড সংরক্ষণ করবে এবং তার সাথে সাথে সেখান থেকে তারা বেনিফিটেডও হবে, উভয় দিকেই সুবিধা হবে। মিনিমাম নেগেটিভ ইম্প্যাক্ট কি ইকোসিস্টেম সার্ভিসের ওপর, যত কম পারা যায় ইকোসিস্টেমটাকে বাঁচিয়ে এরকম পলিসিটা তৈরি করতে হবে। দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, দ্যাট ইজ FAO এর রিপোর্ট বলছে, স্টেট অফ ওয়ার্ল্ড ল্যান্ড অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার, দ্য সিস্টেম অ্যাট ব্রেকিং পয়েন্ট argued that a sense of urgency need to prevail over a heathrow of neglected area of public policy and human welfare, that of caring for the long-term future of land, soil and water. তো আরেকটা ইউনাইটেড নেশনের গুরুত্বপূর্ণ সংস্থা সেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তাদের যে একটা রিপোর্ট রয়েছে 2021-এর যে রিপোর্ট ছিল, এগ্রিকালচারাল অর্গানাইজেশন রিপোর্ট, স্টেট অফ ওয়ার্ল্ড ল্যান্ড অ্যান্ড ওয়াটার রিসোর্স ফুড অ্যান্ড এগ্রিকালচার সিস্টেম অফ ব্রেকিং পয়েন্ট, এইখানে তারা বলছে যে আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে ল্যান্ড, সয়েল, ওয়াটার এইগুলোর ওপর,
এইগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে ভবিষ্যৎটাকে সুদৃঢ় করার জন্য। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সারা বিশ্বের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারা ল্যান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে কি বলেছে সেটা এখানে আলোচনা করা আছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা জানি এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো বিষয়ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো আমরা বিভিন্ন লেখার মধ্যে ব্যবহার করতে পারি। দ্য চেঞ্জেস ইন ইন্ডিয়া। India, with only 2.4% of world geographical area and more than 17% of the world population, experiences several land management challenges. তো এটা আমরা জানি ভারতে পৃথিবীর 17% মানুষ বসবাস করেন এবং ভারত কিন্তু পৃথিবীর ল্যান্ড এরিয়ার মাত্র 2.4%। তো এই যে বৈষম্য, এটা কিন্তু একটা প্রেশার তৈরি করে, যে প্রেশারের কথা প্রথমে আলোচনা করা হলো, ল্যান্ডের উপর অতিরিক্ত চাপ। অ্যারাবল ল্যান্ড ইন ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড 55% অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যান্ড ফরেস্ট কভার অ্যাকাউন্ট ফর অ্যানাদার 22%। তো এখানে আরও বেশি চাপটা কেন সেটা বলা হচ্ছে। এখানে পতিত জমির পরিমাণ কিন্তু 55%, অর্থাৎ অর্ধেকেরও বেশি কিন্তু পতিত জমি, সেটা না চাষযোগ্য ব্যবহারযোগ্য, না সেটা সেখানে মানুষ বসবাস করে, অর্থাৎ বাকি যেটুকু ল্যান্ড পড়ে থাকছে তার উপর অতিরিক্ত চাপ রয়েছে। এছাড়া আরও ফরেস্ট কভার রয়েছে 22%, অর্থাৎ ম্যাক্সিমাম এরিয়াটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে অবসবাসযোগ্য বা অব্যবহারযোগ্য ল্যান্ড হিসেবে। রেস্ট ইন ডেজার্ট, মাউন্টেন এক্সেট্রা, অ্যারাউন্ড 30% of total geographical degraded land. Access to agricultural land continues to be an important livelihood issue as a significant share of population. তো এগ্রিকালচারাল ল্যান্ড কতটা হবে, জনসংখ্যা সেখান থেকে কতটা তাদের বেঁচে থাকার জন্য উপাদান পাবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অতিরিক্ত যে সমস্ত জমিগুলো সেটা তো এখানেই বেরিয়ে যাচ্ছে, অ্যারাবল ল্যান্ড হিসেবে, ফরেস্ট কভার এই হিসাবে, ইত্যাদি ইত্যাদি, মাউন্টেন ডেজার্ট যেখানে চাষযোগ্য বসবাসযোগ্য নয় সেই জমিটাই কিন্তু অধিকাংশ। অর্থাৎ কৃষি জমির উপর কতটা প্রেশার সেটা এখানে বোঝানো হচ্ছে। ডিপেন্ড অন এগ্রিকালচার ফর দ্য সাসিস্টেন্স, ডেভেলপমেন্ট টার্গেট অ্যান্ড দ্য ডিম্যান্ড ফর ল্যান্ড টু অ্যাকোমোডেট দ্য growing population, infrastructure, rapid urbanization, social, cultural, environmental aspect are placing unprecedented pressure on land. তো এত কিছু বৃদ্ধি ঘটাতে গিয়ে, আরবানাইজেশন করতে গিয়ে, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত সমস্ত দিক দেখতে গেলে আমরা দেখব ল্যান্ডের উপর অতিরিক্ত প্রেশার রয়েছে। দিস ইজ রিজাল্টিং ইজ মোর কম্পিটিশন অ্যামং ফার্মার অ্যান্ড বিটুইন এগ্রিকালচার অ্যান্ড আদার ল্যান্ড রিসোর্স সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ল্যান্ড ইউজ কনফ্লিক্টস। তো ল্যান্ড ইউজের জন্য এই জন্য নানা রকম সমস্যা দেখতে পাওয়া যায়, এগ্রিকালচারাল ল্যান্ড পাওয়া যায় না। এসকালেশন অফ ল্যান্ড প্রাইসেস অ্যান্ড চেঞ্জিং ল্যান্ড রাইট অ্যাকর্ডিং দ্য অ্যাক্রস দ্য কান্ট্রি, ন্যাচারাল এরিয়াজ আর বিং স্কুইজড অ্যান্ড ইকোলজিক্যাল ফাংশন বিং লস্ট। তো এই সমস্ত করতে গিয়ে ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটা কিন্তু হারিয়ে যায়। নট অনলি ডাজ দিস adversely affect the livelihood opportunities of people who directly depend on environmental resources, but also the buffering effect of natural resources in the face of disasters such as floods and droughts, temperature rise, environmental pollution are severely compromised. তো এখানে প্রাকৃতিক রিসোর্সের উপর সমস্যা তো তৈরি হয়ই, তার সাথে সাথে বাফারিং এফেক্ট রয়েছে ন্যাচারাল ইকোসিস্টেমের ক্ষেত্রে, ড্রট, টেম্পারেচার রাইজ, এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলোও তো বেশি করে বৃদ্ধি পাচ্ছে, কারণ ল্যান্ডের ওপর বসবাস করা এবং কৃষির জন্য যেটুকু জমি পড়ে রয়েছে সেটার উপর অতিরিক্ত প্রেশারের কারণে এই সব জিনিসগুলোও কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। ইন ইন্ডিয়া, কারেন্ট ল্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিস আর সেক্টোরাল উইথ ইচ ডিপার্টমেন্ট ফলোয়িং ইটস ওন অ্যাপ্রোচ। ল্যান্ড ম্যানেজমেন্ট ফল আন্ডার দ্য প্রিভিউ অফ স্টেট গভর্নমেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ল্যান্ড ম্যানেজমেন্টটা কিন্তু স্টেট গভর্নমেন্টের হাতে রয়েছে এবং আমরা জানি ল্যান্ডের উপর যে সমস্ত ট্যাক্সগুলো কালেকশন করা হয় সেগুলো সবই কিন্তু স্টেট গভর্নমেন্ট করে থাকে। ফার্দার, কালচারাল ল্যান্ড ইজ প্রাইভেটলি ওন্ড অ্যান্ড ল্যান্ড ইউজ ডিসিশন আর কনস্টিটিউশনালি ভেস্টেড উইথ দ্য ওনার। কালচারাল যে সমস্ত ল্যান্ডগুলো রয়েছে, যারা ওনার তারা সেটাকে কীভাবে ব্যবহার করবে সেটা তাদের উপর নির্ভর করছে। Apart from this administrative complexity, the challenges to adopt and implement appropriate land management practice in the country include knowledge gap, a short-term planning bias, a fragmented approach, lack of action for unforeseen event, and regulatory barrier. এর সাথে আরও কিছু সমস্যা রয়েছে।
যেগুলো হচ্ছে নলেজ গ্যাপ, শর্ট টার্ম প্ল্যানিং, ছোট ছোট যে প্ল্যানিং, কারণ এখানে লং টার্ম প্ল্যানেরই কথা বলা হয়েছে। আমরা দেখলাম যে আন্তর্জাতিক যে কনভেনশনগুলো হয়েছে সেখানে লং টার্ম প্ল্যানের কথা বলা হচ্ছে, নট শর্ট টার্ম প্ল্যান। তো ফ্র্যাগমেন্টেড অ্যাপ্রোচ, বিভিন্ন রকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে যেগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো কোনোটাই ফলপ্রসূ নয়। অ্যাজ আ ক্রিটিক্যাল মেকানিজম টু অ্যাচিভিং সেক্টরাল integration and addressing these challenges, it is imperative to set up a multi-stakeholder platform at the district and sub-district level to bring together farmer, other land manager, policymaker, civil society organization, business leader, investor under a common platform. তো এইখানে সকলকে একসাথে নিচে নিয়ে আসতে হবে। সাব ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট লেভেলেও ছোট ছোট এরিয়াতে মানুষকে নানান ধরনের, যারা নানান সেক্টরের মানুষ, তাদেরকে একত্রিত করতে হবে। আর্টিকেল 243 ZG, আমাদের সংবিধানের আর্টিকেল 243 ZG অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইড ফর ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিউনিটি টু কনসলিডেট প্ল্যান ফ্রম পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি। তো ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির কথা বলা হয়েছে 243 ZG আর্টিকেলে বলা রয়েছে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি থেকে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির জন্য, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশনের জন্য আলাদা করে প্ল্যানিং কমিটি কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছে। দিস কমিটি মে বি অ্যাক্টিভেটেড ইন দ্য ডিরেকশন অফ প্রিপেয়ারিং ল্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যান। তো এই যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, একে দিয়ে ল্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করানো যেতে পারে, কভারিং বোথ এগ্রিকালচার অ্যান্ড নন এগ্রিকালচারাল সেক্টর। A landscape approach will be useful in this context as it will provide deep insight to access the potential of land and scope of allocation and reallocation of land for appropriate uses. তো এখানে এদের কাজটা কিন্তু বহুবিধ, এরা কিন্তু শুধুমাত্র এগ্রিকালচার এরিয়াতে, এটা নন এগ্রিকালচারাল সেক্টরেও এরা কাজ করবে, এবং ল্যান্ড ইউজটা কীরকমভাবে হবে, অর্থাৎ মাটির জমির কোন অংশে কি কাজের জন্য ব্যবহার করা হবে, সেই ডিসিশন মেকিংটাও কিন্তু এখানে খুব বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং ল্যান্ডের রিঅ্যালোকেশন করা, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করা, যেখানে যে ধরনের ইউজ করা প্রয়োজন সেইভাবে ইউজ করা এবং প্রপার প্ল্যানিংয়ের সাথে করা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দিস উইল হেল্প ইভ্যালুয়েশন, নেগোসিয়েশন, ট্রেড অফ অ্যান্ড ডিসিশন মেকিং। আ ক্লাইমেট স্মার্ট ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ উইল কন্ট্রিবিউট টু ক্লাইমেট অবজেক্টিভ, increased agricultural production, improve local livelihood and the conservation of biodiversity. এর মাধ্যমে কী কী জিনিস অ্যাচিভ হতে পারে? ক্লাইমেট অবজেক্টিভ, পরিবেশ দূষণ যদি কমানো যায়, অবশ্যই জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেটাকে রোধ করা যাবে, এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়ানো যাবে, লোকাল লিভলিহুড বাড়ানো যেতে পারে, আয় হতে পারে আরও বেশি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, এবং বায়োডাইভার্সিটির কনজারভেশনটাও একই সাথে কিন্তু হবে। Institutional support. Science has shown the importance of considering land as a system and promoting integrated landscape management. তো গুরুত্ব রয়েছে, আমরা জানি ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট। দিস ইজ considerable experience on ground to follow this approach, but systematic institutional support is hardly available. The European Landscape Convention proclaimed that landscape is a key element of individual and social well-being. এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ইউরোপিয়ান ল্যান্ডস্কেপ কনভেনশনে বলা হচ্ছে কি, ল্যান্ডস্কেপ হচ্ছে ব্যক্তি এবং সামাজিক যে ওয়েলবিং হবে তার কিন্তু মূল নির্ধারক হচ্ছে ল্যান্ডস্কেপ, এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউকে পার্লামেন্টারি অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি at its brief 42 সাস্টেনেবল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ম্যানেজিং ল্যান্ড বেটার ফর এনভায়রনমেন্ট বেনিফিট in 2021 observed that action for addressing and adapting to climate change, achieving food security and tackling the biodiversity crisis are all embedded in and how land is managed. সুতরাং কিভাবে ল্যান্ডটাকে ম্যানেজ করা হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করছে ক্লাইমেট চেঞ্জ, ফুড সিকিউরিটি থাকবে কিনা, অর্থাৎ কৃষি উৎপাদন কতটা হবে, বায়োডাইভার্সিটি ক্রাইসিস হবে কিনা, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে ল্যান্ড ম্যানেজমেন্ট কেমন করা হচ্ছে তার উপর। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোচ, এখানে বিভিন্ন উদাহরণ তুলে ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অন্য ধরনের আলোচনা এখানে কিন্তু করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভূমি সংক্রান্ত, ভূমির ব্যবহার সংক্রান্ত বিষয়গুলোর উপরেই নির্ভর করে এত কিছু বিষয় নির্ভর করছে। সুতরাং এই বিষয়গুলো এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো
গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো, আন্তর্জাতিক সংস্থার থেকে যে সমস্ত বিষয় বলা হয়েছে সেগুলো, এবং এখানে মূল যে জিস্ট যেগুলো বলতে চাওয়া হয়েছে সেগুলো পয়েন্ট আকার এখান থেকে সংগ্রহ করে নিতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, রেকর্ড ড্রপ ইন সুয়েজ ক্যানাল ট্রানজিট ডিউ টু হুতিস অ্যাটাক। আমরা জানি বিগত কয়েক মাস ধরে হুতি সম্প্রদায় এই সুয়েজ ক্যানালের লোহিত সাগরে কিন্তু ব্যাপক পরিমাণে অ্যাটাক করেছে, তার জন্য কিন্তু একটা ড্রপ আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক যে বাণিজ্য প্রচুর পরিমাণে এখান দিয়ে হয়ে থাকে, তো সেটা কিন্তু মার খেয়েছে। সিন্স November 23, দ্য হুতি বেসড ইন ইয়েমেন হ্যাভ লঞ্চড অ্যাটাক অন শিপ ট্রাভার্সিং দ্য রেড সি। The Houthis say their action are in so solidarity with the Palestinian who are caught in the Hamas-Israel war. This was disrupted trade through the critical waterway that connects Asia and Europe. Companies are rerouting their ships to avoid the Suez Canal, opting instead for the longer route around the Cape of Good Hope, the South Africa. তো এত বেশি ঘুরে শিপগুলোকে যেতে হচ্ছে। নভেম্বর 2023 থেকে হুথিদের এই কার্যকলাপটা শুরু হয়েছে। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে প্যালেস্তাইনের পক্ষ নিয়ে তারা এটা কিন্তু করছে, এবং এর ফলে পুরো আফ্রিকা ঘুরে এখানে লোহিত সাগর দিয়ে যেখানে চলে যাওয়া আছে, তো সেটা না করে পুরো আফ্রিকা ঘুরে ইউরোপে পৌঁছাতে হচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সুয়েজ ক্যানাল হ্যান্ডেলড 12 to 15% অফ গ্লোবাল ট্রেড ইন 2023। আন্তর্জাতিক যে বাণিজ্য তার 12 থেকে 15% কিন্তু সুয়েজ ক্যানাল দিয়ে হয়েছে 2023-এ। অ্যাকর্ডিং টু UNCTAD রিপোর্ট, দ্য কন্টেইনার টনেজ ক্রসিং দ্য ক্যানাল fell by 82% in the first half of February this year. তো এতটাই ড্রপ দেখা যাচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট হাফে 82% টোটাল যে এখানে মালপত্র ক্রস হয় সেখানে 82% পতন দেখা যাচ্ছে, যেটা একটা হিউজ ফল হিসেবে আমরা বুঝতেই পারছি এখানে কি পরিস্থিতি। অন দ্য আদার হ্যান্ড, কন্টেইনার টোনেজ পাসিং অ্যারাউন্ড দ্য কেপ অফ গুড হোপ increased by 60% in the same period. তো উত্তমাশা অন্তরীপ হয়ে, অর্থাৎ আফ্রিকার দক্ষিণ প্রান্ত হয়ে ঘুরে ঘুরে এই যে যাওয়ার প্রবণতা, সেটা 60% বেড়েছে ফেব্রুয়ারি ফার্স্ট হাফে। তো এখান থেকে আমরা বুঝতে পারি কতটা যারা বাণিজ্য করতে চাইছে তাদের কতটা ঘুরপথে যেতে হচ্ছে, এবং বেড়ে যাওয়ার একটাই কারণ। অ্যাবাউট 621 কন্টেইনার শিপস ওয়ার rerouted around the Cape of Good Hope by February 18 since the start of this attack. তো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে হয়ে থাকে। ভারত তো রয়েছে, তার সাথে সাথে চীন থেকে শুরু করে বিভিন্ন আরও অন্যান্য দেশ, তারা এই পথে বাণিজ্যটা হতো, তো সেটা না করে তাদের এইভাবে ব্যাপক বিস্তীর্ণ অঞ্চল দিয়ে ঘুরে যেতে হচ্ছে, যেটা অবশ্যই একটা কনসার্নিং বিষয়। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ বিটকয়েন হালভিং অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন ফর দ্য ক্রিপ্টো কমিউনিটি। বিটকয়েন হালভিং জিনিসটা কি, ক্রিপ্টো কমিউনিটি যারা রয়েছে, যারা ক্রিপ্টোকারেন্সির ইউজ করে, এখানে তার মিনিংটা কি। তো এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রচুর চর্চা হয়ে থাকে প্রতিদিন, কারণ এটা এর কোনো রেগুলেটরি বডি নেই, আন্তর্জাতিকভাবে কেনাবেচা হয়ে থাকে, এবং যেহেতু এটা লিমিটেড সেজন্য এর চড়া মূল্য, যেটা একদিকে টেররিস্ট ফান্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্যদিকে যে কোনো দেশের অর্থনীতিকে বিকল করে দেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাস্ট অ্যাজ দ্য স্পোর্টিং ওয়ার্ল্ড eagerly awaited the Olympics every 4 years, those following cryptocurrency look forward to their own quadrennial event as athletics train for the 2024 Games in Paris this summer. Crypto trader and Bitcoin miner are preparing for what is known as the Bitcoin halving, predicted to happen in April. তো
অলিম্পিক যেমন 4 বছর অন্তর অন্তর আসে, যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডার রয়েছে তারাও কিন্তু এই সমস্ত যেগুলো 4 বছর অন্তর অন্তর যেগুলো যে সমস্ত কোয়াড্রেনিয়াল ইভেন্ট যেগুলো আসে সেগুলোর দিকে তারা তাকিয়ে থাকে। যেহেতু 2024-এ প্যারিসে অলিম্পিক হতে চলেছে, সামার অলিম্পিক হতে চলেছে, ক্রিপ্টো ট্রেডাররা, বিটকয়েন মাইনার্স যারা আছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, যেটাকে আমরা বলছি বিটকয়েন হ্যালভিং, predicted to happen in April. What is Bitcoin halving? Bitcoin halving refers to the 50% reduction in the reward paid to Bitcoin miner who successfully process other people's cryptocurrency transactions so that they can be added to the public digital ledger known as the blockchain. তোমরা জানি এই যে ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েন, এগুলো কিন্তু ব্লকচেন টেকনোলজি মাধ্যমে চলে। ব্লকচেন টেকনোলজিটা কি? যে টেকনোলজিতে সমস্ত যারা বিটকয়েন ট্রেজার্স রয়েছে, যারা ইউজার রয়েছে, তাদের যে তথ্য সেটা কিন্তু এই মাধ্যমের মধ্যেই থেকে যায়। এখানে আলাদা করে তথ্য স্টোর করার কিছু থাকে না, মাধ্যমের মধ্যেই কিন্তু স্টোরেজটা হয়ে যায়। সেই কারণে সেই তথ্য হারিয়ে যাওয়ার কিন্তু ভয়টা এখানে থাকে না। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি। বিটকয়েন করার জন্য এই টেকনোলজিটা এসেছিল। পরবর্তীকালে এই টেকনোলজি কিন্তু বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রেও নেওয়া হয়েছিল। তো খুব গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি। তো বিটকয়েন মাইনার যারা রয়েছে তাদের 50% রিওয়ার্ড, তাদের যে রিওয়ার্ড সেটা 50% কমানো হয়েছে, কমানো হয় এই বিটকয়েন হেভিংয়ের ক্ষেত্রে। ইন অর্ডার টু গ্রো বিটকয়েন ব্লকচেন অ্যান্ড কিপ দ্য ইকোসিস্টেম রানিং, বিটকয়েন মাইনার্স রিলে অন অ্যাডভান্স computer equipment to solve a complex mathematical puzzle through a process known as proof of work. This instant activity is the reason Bitcoin transactions result in huge carbon footprint and require vast amount of electricity. No real mining is carried out. তো বিটকয়েন মাইনিংটা কি? বিটকয়েন মাইনিং হচ্ছে বিটকয়েন তৈরি করা। কিভাবে তৈরি হয়? এখানে অত্যন্ত পাওয়ারফুল কম্পিউটার প্রয়োজন হয় এবং তার সাথে সাথে প্রচুর ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, এবং যেটা কিনা স্বাভাবিকভাবেই প্রচুর কার্বন ফুটপ্রিন্ট তৈরি করে। কার্বন ফুটপ্রিন্ট অর্থাৎ প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক সংস্থা থেকে, ব্যক্তি হোক বা সংস্থা, তারা যে পরিমাণ কার্বন নিঃসরণ করছে পরিবেশে একটা বছরে, সেইটা তার কার্বন ফুটপ্রিন্ট বলা হয়। তো এক্ষেত্রে এই যে ইলেকট্রিসিটির ব্যবহার বা এই ধরনের ডিভাইসের ব্যাপক হারে ইউজ, এটা কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ফুটপ্রিন্ট বাড়িয়ে দিচ্ছে, এটা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্য বিটকয়েন মাইনার্স উইথ কাটিং এজ কম্পিউটার ইকুইপমেন্ট ওয়ার্কিং অন অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্কেল আর মোস্ট লাইকলি টু সলভ দ্য পাজল ফার্স্ট অ্যান্ড claim their prize, which is currently set as 6.25 Bitcoin. While the reward amount is said, the true value of its price fluctuate based on Bitcoin BTC prices in the market and when the owner chooses to sell. তো যারা বিটকয়েন মাইন করছে তারা কিন্তু তাদের একটা প্রাইস থাকে 6.25 বিটকয়েন, অর্থাৎ এই এত পরিমাণ তারা সেই প্রাইসটা পেয়ে থাকে। তো এটা ফ্লাকচুয়েট করে, প্রাইসের ভ্যালুটা ফ্লাকচুয়েট করে মার্কেট অনুযায়ী। অবশ্যই স্বাভাবিকভাবে বর্তমান সময়ে বিটকয়েনের কতটা চাহিদা রয়েছে তার উপর নির্ভর করবে বিটকয়েনের মূল্য কতটা, এবং সেটা মার্কেট অনুযায়ী ফ্লাকচুয়েট করবে। Think on a group of grocery store cashier who are in a contest to each bill the same set to item, with the person doing it fast and accurate getting a prize of 10 gold coin at the end. The cashier can use their favorite tool in order to bill the item and process the payment. While one might prefer to tally up the total with the paper and pencil, another might decide to use their smartphone calculator, while someone else buys a state-of-the-art computer system attached to a price scanner. The person most likely to win this case is the cashier with the most advanced equipment, but the others stand a chance of winning as well. This is largely a positive system of everyone. The customer item are efficiently billed and all the cashier do their job well because they want to claim the prize. তো সাধারণ যদি
একটা মুদির দোকানে এরকম কোনো প্রাইজ মানে কন্টেস্টের আয়োজন করা হতো যে বিলিং প্রসেসটা যে সবচেয়ে বেশি স্মার্টলি অ্যাকুরেটলি করতে পারবে তাকে সেই প্রাইজটা দেওয়া হবে। তো সেখানে বিভিন্নজন, কেউ পেন পেন্সিল নিয়ে ইউজ করতে পারে, কেউ কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে করতে পারে, কেউ স্ক্যানিংয়ের মাধ্যমে করতে পারে, নানানভাবে এটা তারা করতে পারে। তো এইরকমই ধরনেরই একটা মাইনিংয়ের কাজটাও, বিটকয়েন মাইনিংয়ের কাজটাও এরকম এখানে এটা বলতে চাওয়া হচ্ছে। আফটার 4 or so years you return to the grocery store where the cashier still have this contest, but the prize money has been reduced to 5 gold coin. Is the price still worth the effort? That depend on the price of gold in that market and the cost of equipment that the cashier brought in order to win the gold coin. This one on way to understand Bitcoin halving. তো বিটকয়েন হ্যালভিংয়ের ক্ষেত্রেও এই সেম জিনিসটা কাজ করছে, একইভাবে কাজ করছে। এবং তাদের যে প্রাইজ মানি, যেটা প্রথমেই বললাম যে বিটকয়েনের দামের ওপর ডিপেন্ড করছে। মার্কেট প্রাইস অ্যাট প্রেজেন্ট বিটকয়েনের কতটা চাহিদা রয়েছে তার উপর ডিপেন্ড করবে বিটকয়েন মার্কেট প্রাইস কত, এবং সেটার উপরেই সেই যে প্রাইস যে পাচ্ছে বিটকয়েন মাইনিংয়ের জন্য সেটাও সে ডিপেন্ড করবে। তো যাই হোক, এখানে এই 4 বছর অন্তর যেহেতু ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টের সময় বেশি বেশি করে বেটিংয়ের জন্যই হোক বা বিভিন্ন কার্যকলাপের জন্য তারা কিন্তু এই মাইনিং প্রসেসগুলোকে বাড়িয়ে দেয়, এবং সেই কারণে এই ধরনের বিষয়গুলো এখানে চলে আসছে। এবং বিটকয়েন হ্যালভিং সাথে সাথে ব্লকচেন টেকনোলজি, কার্বন ফুটপ্রিন্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু এখানে আমরা টার্মসগুলো জানতে পারলাম। তো এখানে বিটকয়েন হ্যালভিং নিয়ে যেহেতু আলোচনাটা ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপর আমরা বাংলা নিউজ এবং এডিটোরিয়ালে চলে যাব। গোলাবারুদ কারখানা আদানিদের। উত্তরপ্রদেশের কানপুরে ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ তৈরি কারখানা চালু করলো আদানি গোষ্ঠীটা। গুরুত্বপূর্ণ, কারণ জানি এই প্রতিরক্ষা ক্ষেত্রে ডিফেন্স সেক্টরে এখানে কিন্তু বেসরকারিকরণের বিভিন্ন ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এবং সেখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 500 একর জমি তৈরি প্রকল্পে 2টি কারখানা রয়েছে। এই প্রতিরক্ষা প্রকল্প দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম, এরকম দাবি করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ এটা নিউজ। এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। চিপে 1.75 লক্ষ কোটির লগ্নির প্রস্তাব পেল কেন্দ্র। ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদনে মোট 21 বিলিয়ন ইউএস ডলার লগ্নির প্রস্তাব খতিয়ে দেখছে কেন্দ্র। বিদেশি সংস্থার পাশাপাশি ভারতীয় কর্পোরেটদের থেকেও প্রস্তাব পেয়েছে সরকার। ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর লিমিটেড 9 বিলিয়ন ইউএস ডলার লগ্নি করে সেমিকন্ডাক্টর কারখানা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। একটি চিপ ফেব্রিকেশন ইউনিট গড়তে টাটা গোষ্ঠীর 8 বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে। 2টি প্রকল্পই গুজরাটে গড়ে উঠতে পারে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। ইউএস, জাপান, চীন সেমিকন্ডাক্টরে বিপুল বিনিয়োগ করছে। ভারতকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকার যে প্রচেষ্টা নিয়েছে তার জন্য একাধিক আন্তর্জাতিক চিপ নির্মাতা সংস্থা ভারতে লগ্নি করার পরিকল্পনা করেছে। ভারতে চিপ তৈরি হলে দেশে স্মার্টফোন, ইভি তৈরি করার খরচ কমবে, কারণ এখন সেখানে চিপ বেশি দামে বাইরে থেকে আমদানি করতে হয়, তা করতে হবে না। কেন্দ্রীয় সরকার চিপ উৎপাদনের জন্য যে ইনসেন্টিভ প্রকল্প করেছে তাতে সরকার অনুমোদিত প্রকল্প খরচের 50% বহন করবে। এই জন্য সরকার 10 বিলিয়ন ইউএস ডলার প্রাথমিক বাজেট বরাদ্দ করেছে। চিপ উৎপাদনের ক্ষেত্রে ভারত এখনও বড় সাফল্য কিন্তু পায়নি। চিপ ডিজাইন প্রযুক্তিতে উপযুক্ত সহযোগিতা না পাওয়ায় বেদান্ত রিসার্চ কনফেকশনের যৌথ উদ্যোগ কিন্তু ভেঙে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি। কেন্দ্রের আর্থিক ইনিশিয়েটিভের সাহায্যে অ্যাপল ভারতে আইফোন উৎপাদন করে কয়েক বিলিয়ন ডলার ফোন রপ্তানি করছে। চলতি বছরে ভারতে গুগলও তাদের ফোন অ্যাসেম্বলি শুরু করার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রের সেমিকন্ডাক্টর ফান্ডের সুযোগ নিয়ে ইউএস সংস্থা মাইক্রন টেকনোলজি গুজরাটে 275 বিলিয়ন ডলার লগ্নি করে অ্যাসেম্বলি ও টেস্টিং ফ্যাসিলিটি গড়ে তোলার ঘোষণা দিয়েছে। অন্যদিকে টাওয়ার, যেটা ইসরায়েলি সংস্থা, ভারতে কারখানা তৈরি করলে সংস্থার পক্ষে বিপুল বাজারের নাগাল পাওয়া সম্ভব হবে। তারা ইভির জন্য চিপ বানায়। টাওয়ার ভারতে প্রতি মাসে $80,000 সিলিকন ওয়েফেয়ার উৎপাদনের পরিকল্পনা করছে। তাদের প্রস্তাব অনুমোদিত হলে এটাই হবে কোনো বড় সেমিকন্ডাক্টর সংস্থার ভারতে প্রথম ফেব্রিকেশন ইউনিট। তো এখানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি চিপ কিন্তু বর্তমান সভ্যতাতে বলা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো সেই জায়গাতে আমরা যদি এগিয়ে যেতে পারি সেটা ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ হবে, লাভজনক হবে। তো এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর সাথে সাথে আজ এই গুরুত্বপূর্ণ নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।